প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি TBN 24 এর নিয়মিত আয়োজন TBN WELLNESS দেখার জন্য। সাথে আছি ডাক্তার সজল আশফাক। দর্শক, আপনারা জানেন যে আমাদের অনুষ্ঠানটি সরাসরি নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত হচ্ছে। কাজে এই অনুষ্ঠানে আপনারা টেলিফোনের মাধ্যমে অংশ নিতে পারেন এবং আপনারা এও জানেন যে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক বিভিন্ন প্রসঙ্গ নিয়ে কথা বলে থাকি। সেই সঙ্গে আমাদের সাথে থাকেন একজন চিকিৎসক। দর্শক, আজকে আমরা খুবই সাধারণ একটি বিষয় নিয়ে কথা বলবো। যদিও এই বিষয়ে অনেক আলোচনা হয়েছে, তারপর আমার মনে হয় যে এই বিষয়টি এখনো আলোচনার অবকাশ রাখে। সেটি হচ্ছে ডায়াবেটিস। আজকে আমরা ডায়াবেটিস নিয়ে কথা বলবো, কিভাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা যায়, এর কারণগুলো কি কি, এবং কিছু পরিসংখ্যানও শুনবো এ সম্পর্কে। আমাদের মাঝে আজকে উপস্থিত আছে নিউ ইয়র্ক থেকে ডাক্তার ইশতিয়াক হোসেন। আসুন পরিচিত হয়ে ডাক্তার ইশতিয়াক হোসেনের সাথে। ডাক্তার ইশতিয়াক, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। ধন্যবাদ। তো ডাক্তার ইশতিয়াক, যেটা বলছিলাম যে আজকে আমাদের বিষয় হচ্ছে যে ডায়াবেটিস। তো আমাদেরকে যদি প্রথমে একটা ধারণা দেন যে আসলে ডায়াবেটিসটা আসলে কি ধরনের রোগ, মানে এটাতে কি হয়, একটু যদি খুব সাধারণভাবে একটা ধারণা দেন দর্শকদেরকে। তো ডায়াবেটিস খুবই পরিচিত একটা রোগ, আমরা সবাই জানি, কম বেশি সবাই। এখন আমাদের অনেকে নিকট আত্মীয় স্বজন ডায়াবেটিস আছে অথবা বন্ধু বান্ধবদের মধ্যে। এখন ইটস এ ক্রনিক মেটাবলিক ডিজিজ, বাট মেইন আইডিয়া হলো এটা কন্ট্রোল না করলে ইট ক্যান লিড টু অনেক সিরিয়াস কমপ্লিকেশনস। এখন ডায়াবেটিস সম্পর্কে প্রথমে যেটা বলতে চাই যে ধরেন আমরা যখন কোনো কিছু খাই অ্যান্ড the food gets broken down into from carbohydrate to glucose. এই গ্লুকোজটা যখন পেটের মধ্যে থেকে যখন ইন্টেস্টাইনে পাস করে তখন ব্লাড সুগার ইনক্রিজ করে। অ্যান্ড ব্লাড সুগার ইনক্রিজ করার সাথে সাথে আমাদের একটা অর্গান আছে, এটার নাম হলো প্যানক্রিয়াস, এর স্টমাকের পাশেই। এই স্টমাকটা, এই প্যানক্রিয়াসটা তখন ইনসুলিন রিলিজ করে। অ্যান্ড ইনসুলিন রিলিজ করার সাথে সাথে ইনসুলিনের মেন কাজ হলো যে ব্লাডের গ্লুকোজটাকে সেলের ভিতরে নিয়ে আসা, যাতে ওটাকে বার্ন করে আমরা এনার্জি পাই। এখন যেটা হয় যে ডায়াবেটিস যে মেইন প্রবলেম হয় যে এখন ডিফারেন্ট ডায়াবেটিস আছে, টাইপ 1 ডায়াবেটিস, টাইপ 2 ডায়াবেটিস। টাইপ 1 ডায়াবেটিস যেটা মেইন হয় যে আমাদের মেইন আপনার বডি অটো ইমিউন সিস্টেম আমাদের যে প্যানক্রিয়াসে যে সেলগুলো ইনসুলিন প্রডিউস করে, এই সেলগুলোকে ধ্বংস করে ফেলে। তো এই সেলগুলো ধ্বংস করার কারণে আপনার বডি ইনসুলিন আর প্রডিউস করতে পারে না। টাইপ 2 যেটা মোর কমন, অলমোস্ট 90% অফ ডায়াবেটিস ইজ টাইপ 2। ও হয় কি ইনসুলিন রেজিস্ট্যান্স শুরু হয়। তো ইনসুলিন রেজিস্ট্যান্সটার কারণে ইভেন দো আমরা বডি কম বেশি ইনসুলিন প্রডিউস করছে, তারপরে ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে এই গ্লুকোজগুলো সেলের ভিতরে ঢুকতে পারছে না। এই কারণে ব্লাড সুগার হাই থাকছে, আর এই ব্লাড সুগার হাই থাকার কারণে ডায়াবেটিস হচ্ছে, ডায়াবেটিসের কারণে লং টার্ম কমপ্লিকেশনস হচ্ছে। ওকে, সো অনেক ধন্যবাদ ডাক্তার ইশতিয়াক হোসেন। যেটা বুঝলাম যে রক্তে মানে কার্বোহাইড্রেটের মাত্রা, মানে গ্লুকোজের মাত্রা যদি বেশি থাকে স্বাভাবিকের চেয়ে, সেটাকে আমরা ডায়াবেটিস বলতে পারি। এবং কারণ হিসাবে আপনি যেটা বলছিলেন যে প্যানক্রিয়াস থেকে যে ইনসুলিন সিক্রেশন হয়, যে নিঃসরণ হয়, সেই ইনসুলিনের কাজ হচ্ছে আমরা যখন খাই, সেটা যখন আমাদের শরীরে শোষিত হয় বা অ্যাবসর্ব হয়, তখন রক্তে সুগারের লেভেলটা বাড়ে। কিন্তু সেই সুগারটা আলটিমেটলি সেলে যাওয়ার কথা এবং সেখানে যে সেটা এনার্জি প্রডিউস করার কথা, কিন্তু কোনো কারণে ইনসুলিনের অভাব থাকলে সেটা যেতে পারে না। কারণ ইনসুলিনের সাহায্য ছাড়া সে সেলের ভেতরে যেতে পারে না এবং সে শক্তি তৈরি করতে পারে না। তখন যেটা হয় যে সেটা রক্তের মধ্যে থাকে এবং সেটা অনেক রকম জটিলতা তৈরি করে, এবং সেটাই ডায়াবেটিস। এবং আপনি যেটা বলছিলেন যে অলমোস্ট 90% হচ্ছে টাইপ 2 এবং বাকিদের টাইপ 1। টাইপ 1 এর ক্ষেত্রে ইনসুলিনটা আসলে থাকেই না, বলা যায় না, টাইপ 1 থাকেই না। জি, টাইপ 1 মেইনলি ধরা পড়া হয় ইয়াং এজে, কিন্তু টাইপ 2 মেইনলি উইথ টাইম এটা আসে। হ্যাঁ, আচ্ছা, টাইপ 2 তে যেটা হয় আপনি বলছিলেন যে এখানে ইনসুলিন থাকে কিন্তু ইনসুলিনগুলো কাজ করছে না। জি, হ্যাঁ, তো যে কারণে হয় কি যে ওই আসল কাজটা তো হচ্ছে না, এক ধরনের ঘাটতি থেকে যাচ্ছে ইনসুলিনের যে কাজে। তো এক্ষেত্রে আমি আরেকটা প্রশ্ন এমনি জানতে চাচ্ছি যে আসলে তাহলে কারণটা কি, মানে টাইপ 1 এবং টাইপ 2, মানে এর ক্ষেত্রে কোনো কারণ কি বলা যায়? কারণ মেইনলি টাইপ 1 মেইনলি অটো ইমিউন ডিজিজ। এটা কারণে সেলগুলো যেটা বলছিলাম যে
আপনার প্যানক্রিয়াসে যে বেটা সেলসগুলো যেটা ইনসুলিন ক্রিয়েট করে ওগুলো ধ্বংস হয়ে যাওয়ার কারণে ওইটা ইনসুলিন প্রডিউস করছে না। টাইপ 2 যেটা হয় ইনসুলিন রেজিস্ট্যান্স এটা অনেক রিস্ক ফ্যাক্টরস আছে যেটা আমরা পরে বলবো, যেমন ওবেসিটি ইজ এ বিগ রিস্ক ফ্যাক্টর। জি জি জি, অনেক ধন্যবাদ দর্শক। আপনারা আজকে শুনছেন ডায়াবেটিস নিয়ে, আমাদের সাথে আছেন ডাক্তার ইশতিয়াক হোসেন, এবং আপনারা আমাদেরকে ফোন করতে পারেন। ফোন নাম্বারটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন 6463079828। আপনাদের ফোনের অপেক্ষায় আছি আমরা আলোচনায় ফিরে যাচ্ছি আবারও আজকের অতিথির সঙ্গে। তো ডাক্তার ইশতিয়াক, মানে ডায়াবেটিসের যে মানে প্রকোপ বলি সেটার কি অবস্থা, মানে আমাদেরকে কোনো আপনি স্ট্যাটিস্টিক দিতে পারেন যে যার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে ডায়াবেটিসের কি অবস্থা? আমি প্রোডিউসারকে বলবো যে আমাদের 3টা স্লাইড আছে, নাম্বার 1, 2 এবং 3, 3টি স্লাইড যদি আপনি একটার পর একটা করে দেখান, আমার মনে হয় যে দর্শকরা বুঝতে পারবেন। So diabetes, almost 38.4 million people in United States, they have diabetes, been diagnosed with diabetes, almost 11.6% of the population. আমরা যদি নেক্সট স্লাইডে যাই, সো যেটা আমি বলছিলাম 38.4 million diagnosed with diabetes. Also 415 million people all over the world has been diagnosed with diabetes. এটা বলা হচ্ছে যে বাই দ্য ইয়ার 2040 এই নাম্বারটা ইনক্রিজ করবে টু almost 500 million. আর এটা হলো diagnosed, but there are a lot of people who has not been diagnosed yet. আর নেক্সট স্লাইডে যাই, আমরা যেটা বলি প্রি ডায়াবেটিস, যাদের ব্লাড সুগার লেভেল হাই, they have not been diagnosed with diabetes yet, but a population, this is very important. 97.6 million of United States adults have pre-diabetes. This 97.6 million people, they have a risk of developing diabetes in the future unless we make any changes to the lifestyle, and which we'll talk about. তো ডাক্তার ইশতিয়াক, অনেক ধন্যবাদ। আমরা বুঝতে পারলাম যে মানে বিপুল সংখ্যক মানুষ প্রি ডায়াবেটিক অবস্থায় আছেন। তো এই প্রি ডায়াবেটিসটা বলতে কি বোঝান আপনারা? প্রি ডায়াবেটিস বলতে যেটা বোঝায় যে যদি আমরা হিমোগ্লোবিন A1C যেটা ইউজ করি টেস্টিং এর জন্য ডায়াবেটিসে, যখন 5.7 to 6.4, দ্যাটস প্রি ডায়াবেটিস, অ্যান্ড 6.5 এর উপরে আমরা তখন ডায়াগনোসিস বলি ডায়াবেটিস। তো এখন এই 5.7 to 6.4 যাদের হিমোগ্লোবিন A1C, they are at risk of developing diabetes in the future unless আমরা লাইফস্টাইল চেঞ্জ করি and exercise করি, তখন they have a very high risk of diabetes. একটা স্টাডি করা হয়েছিল, এটার নাম হলো ডায়াবেটিস প্রিভেন্টিভ প্রোগ্রাম স্টাডি। তো ওখানে দেখা গেছে যে যাদের প্রি ডায়াবেটিস ছিল, অ্যান্ড এরা তাদেরকে নিয়ে ওরা যারা স্টাডিতে কিছু সংখ্যক তাদেরকে কিছু চেঞ্জ করা হয়নি। Some part of the population, they had a lifestyle changes, and some part of the study had took metformin. তো ওখানে দেখা গেছে যারা যেমন লাইফস্টাইল চেঞ্জ অথবা মেটফর্মিন নিয়েছে, তাদের ডায়াবেটিস প্রিভেন্ট করা গেছে, অ্যান্ড এই প্রিভেনশনের কারণে আপনার ডায়াবেটিস তাদের ডেভেলপ করছে আফটার মেনি ইয়ার্স। অ্যান্ড সো হোয়াট হ্যাপেন ইজ এইসব কারণে আপনার ডায়াবেটিসটা পরে ধরার কারণে কমপ্লিকেশনসও পরে যেমন হয়েছে। জি, অনেক ধন্যবাদ ডাক্তার ইশতিয়াক। তো আমরা শুনলাম যে আসলে প্রি ডায়াবেটিসের বিষয়টা, যে যাদের এখনো ঠিক বলা যাচ্ছে না ডায়াবেটিস হয়েছে, তার আগের অবস্থায় আছে, কিন্তু ডাক্তার ইশতিয়াক যেটা বললেন খুবই আশার কথা। এই অবস্থায় যদি তারা আবার এক্সারসাইজ শুরু করে, খাবার দাবারটা একটু নিয়ন্ত্রণ করে চলে, লাইফস্টাইলের কিছু চেঞ্জ আনে চিকিৎসকের পরামর্শ মতো, তাহলে হয়তো তারা ডায়াবেটিস হওয়া থেকে রেহাই পেতে পারে। অনেক ধন্যবাদ ডাক্তার ইশতিয়াক। আমি চলে যাচ্ছি পরের স্লাইডে, 4 নম্বর স্লাইডে। আমরা একটু এটার সিমটম সম্পর্কে শুনতে চাই, যে ডায়াবেটিস হলে সাধারণত কি ধরনের সিমটম, আপনারা কিছু পরীক্ষা নিরীক্ষা করবেন, তারপরে আমি একটু উপসর্গ সম্পর্কে যদি আপনি বলেন, আমার মনে হয় যে দর্শকদের বুঝতে সুবিধা হবে। খুব কমন সিমটম যেটা হয় যে ধরেন আপনি লক্ষ্য করলেন যে আপনার হয়তো আপনার বাবা মা অথবা আপনি নিজেই হয়তো রাত্রেবেলা বারবার বাথরুমে যাচ্ছেন, বারবার প্রস্রাব করতে হচ্ছে, অথবা বারবার খুব পানি পিপাসা লাগছে, এটা খুবই কমন সিমটম। অথবা খুব খিদা লাগছে খাওয়া দাওয়ার পরেও। আমরা যেটা বলি যে পলিউরিয়া, পলিডিপসিয়া, পলিফেজিয়া, 3 Ps। তো এখন পলিউরিয়া মেনলি হয় কারণ ব্লাড সুগার হাই হয়। তো
যেহেতু ইনসুলিন রেজিস্ট্যান্স আছে, ইনসুলিন সেলের মধ্যে ঢুকছে না, তো এখন কিডনি কাইন্ড অফ কম্পেনসেট করার চেষ্টা করছে যে এই ব্লাড সুগারটাকে কম করার জন্য। এখন কিডনি এখন হচ্ছে কি যে গ্লুকোজ যখন কিডনি ধরে পাস করছে তখন এর সাথে সাথে ওয়াটার আসতেছে, পানিও আসতেছে, তো এই জন্যে বারবার মানুষের ইউরিনেশন হয়, পিপাসা আর এটার সাথে পিপাসা বাড়ছে, সো এই জন্য পলিইউরিয়া, পলিডিপসিয়া, পলিফেজিয়া এসব হচ্ছে। আরও অনেকে হয় যে মাথা ঘুরে, ডিজিনেস হয়, ফেটিগ হয়, অনেকে যদি আগে ধরা না পড়লে তখন ব্লাড ডিভিশনও হতে পারে। তারপর ডায়াবেটিসের একটা কমপ্লিকেশন হয় যে আপনার ক্ষত বা উন্ড হিল করতে সময় লাগে। টাইপ 1 ডায়াবেটিসে যা হয় যে অনেকের ওয়েট লস করে, আর টাইপ 2 যেটা অনেক কমন কমপ্লিকেশন হয় যে নামনেস অথবা টিংলিং, যেমন জ্বালা পোড়া পায়, এরকম এই সিমটমস থাকতে পারে। Want healthier relationships, healthier gatherings, healthier workouts? Stay up to date on your vaccines. When you're vaccinated against the flu and COVID-19, you're protecting yourself and others from serious illness. That makes everything you do healthier. So don't wait. Set a date. Get your flu and COVID shots and have healthier meals, healthier hugs, healthier parties, healthier travel. Learn more at nj.gov/health/vaccines. তো একটা কথা বলছিলেন যে এক্সট্রিম ফ্যাটিগ, যে মানে অবসাদগ্রস্ত লাগা, মানে টায়ার্ড লাগা, এটার কারণ কি? মানে এটার কারণ কি যে মাংসপেশিগুলো বা সেলগুলো সুগার পাচ্ছে না এটা? জি, কারণ যেটা বলছিলাম যে ইনসুলিন রেজিস্ট্যান্স, ইভেন দো ব্লাডে সুগার গ্লুকোজ আছে, কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে এই গ্লুকোজগুলা, যে ইনসুলিন যেটা হেল্প করে, ইনসুলিনটা হলো যখন সেলে বাইন্ড করে তখন এটা একটা গ্লুকোজগুলো সেলের ভিতরে আসতে পারে, অ্যান্ড দেন গ্লুকোজগুলো বার্ন করে তখন এনার্জি আসে। তো ইভেন দো ব্লাড গ্লুকোজ আছে, কিন্তু গ্লুকোজগুলো সেলের ভিতরে আসতে পারছে না, এই জন্যে সেল এক্সট্রিম ফ্যাটিগনেস। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আমরা এর পরবর্তীতে শেষ দিকে এর জটিলতা সম্পর্কে শুনবো। আমরা উপসর্গ সম্পর্কে শুনলাম, যাদের প্রাথমিক অবস্থা তাদের উপসর্গ এবং যাদের অবস্থা জটিল হয়ে গেছে একই রকম উপসর্গ নিশ্চয়ই হবে না, আমরা সেটা আপনার কাছ থেকে একটু পরে শুনবো। তার আগে শুনতে চাই যে আসলে ডায়াগনোসিসটা কিভাবে করেন। আপনি একটু আগে বলছিলেন A1C এর কথা, যেটা করে আপনি প্রি ডায়াবেটিস অবস্থায় মোটামুটি একটা ধারণা পান এবং রোগীকে এক ধরনের উপদেশ আপনারা দেন যে আপনার অবস্থাটা, আপনি ডায়াবেটিসের দ্বার প্রান্তে, ডায়াবেটিস এখন হয়নি। আমি পরের স্লাইডে যেতে চাই, 5 নম্বর স্লাইডে। আসলে ডায়াগনোসিসটা কিভাবে করেন, চূড়ান্ত ডায়াগনোসিস মানে ফাইনালি আপনি কিভাবে বলেন যে একটা রোগীকে যে আপনার ডায়াবেটিস হয়েছে, কি কি ধরনের পরীক্ষা নিরীক্ষা লাগে? সো ডায়াবেটিস ডায়াগনোসিস ভেরি মাচ সিম্পল, যে আমরা ব্লাড টেস্ট করতে পারি, যেটা চেক করি যে হিমোগ্লোবিন A1C। তো এই হিমোগ্লোবিন A1C বেসিকলি চেক করছে যে পার্সেন্টেজ অফ গ্লাইসেডেড হিমোগ্লোবিন। দ্যাট মিনস আপনার ব্লাডে যে সুগারটা থাকবে এটা ইউজুয়ালি হিমোগ্লোবিনে বাইন্ড করে। এখন যাদের সুগার বেশি তাহলে হিমোগ্লোবিন A1C হাই হবে। এখন কথা যে যখন A1C আমরা 5.7 এটা নিচে থাকা হলো নর্মাল, দ্যাট মিনস ইউ ডোন্ট হ্যাভ ডায়াবেটিস। 5.7 to 6.4 দ্যাট মিনস ইউ হ্যাভ প্রি ডায়াবেটিস অ্যান্ড ইউ আর এট রিস্ক অফ ডেভেলপিং ডায়াবেটিস ইন দ্য ফিউচার। অ্যান্ড 6.5 and above you are diagnosed with diabetes. অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ ডক্টর ইশতিয়াক। আমাদের সাথে একজন দর্শক আছেন, আমরা দেখি কে আছেন, আমরা একটু তার প্রশ্ন শুনি। হ্যালো দর্শক, কে আছেন? পরিচয় দিয়ে প্রশ্ন করুন। উনি লাইনটা মধ্যে ছেড়ে দিয়েছেন। দর্শক, আমরা আশা করব আপনি আবারও আমাদেরকে কল করবেন এবং আমরা আপনার সাথে আবার সংযুক্ত হব। তো ডক্টর ইশতিয়াক, এবার একটু স্ক্রিনিং টেস্টের সম্পর্কে যদি বলেন, আমি পরবর্তী স্লাইডে যেতে চাই, 6 নম্বর স্লাইডটা। আরেকটা জিনিস বলতে চাই, মানে ডায়াবেটিক স্ক্রিনিংটা কেন দরকার, কখন করেন, কাদের করেন, একটু ধারণা দেন। আরেকটা জিনিস বলতে চাই যে টেস্টের ব্যাপারে, যেমন আমরা ফাস্টিং ব্লাড সুগারও চেক করি। তো ফাস্টিং ব্লাড সুগার ইউজুয়ালি বিলো, মানে আপনার খালি পেটে সকালবেলা চেক করা। তো ফাস্টিং ব্লাড সুগারে যখন ইফ ইজ বিলো 100 ইজ নর্মাল। So normal fasting is 70 to 100 is normal. 100 to 125 এটা হলো pre-diabetes range. 125 এর উপরে থাকলে তখন এটা is considered diabetes. আরও টেস্ট আছে যেমন random blood glucose, যেমন ইউজুয়ালি আপনার খাওয়ার 2 ঘন্টা পরে ব্লাড গ্লুকোজ শুড বি বিলো 180। তো
তো 200 উপরে থাকলে এটা ইজ এ ভেরি হাই রিস্ক অফ ডায়াবেটিস, অলদো এটা কনফার্মেটরি টেস্ট না, বাট লাইক এটা উই ক্যান ইউজ দ্যাট। আর একটা জিনিস একটু খেয়াল রাখতে হবে, যেমন হিমোগ্লোবিন A1C যেটা বলছিলাম, যে হিমোগ্লোবিন A1C it can be false negative or positive depending upon মানুষের হিস্ট্রি উপরে। যেমন কারো যদি সিকল সেল থাকে, তার মানে সেলগুলো তো দে আর নট সার্ভাইভিং ফর 120 days, তো এটা তখন হিমোগ্লোবিন A1C won't be valid তখন। So we have to keep that in mind also, যে এটা হিমোগ্লোবিন A1C অ্যাকুরেট নাকি না। অনেক ধন্যবাদ। কাজী মানে ফাস্টিং ব্লাড সুগার বা A1C এবং আরো কিছু পরীক্ষা নিরীক্ষা আপনারা করেন, যেটা করে আপনারা একটা সময় সিদ্ধান্ত নেন যে রোগীর হয়তো ডায়াবেটিস হয়েছে। জি। তো স্ক্রিনিং টেস্টটা কেন করা হয়? মানে আপনারা তো স্ক্রিনিং টেস্টটা নিশ্চয়ই যাদের ডায়াবেটিস নাই তাদের ক্ষেত্রেও প্রযোজ্য। এটা কেন করেন, কিভাবে করেন? স্ক্রিনিংটা মেইনলি করি এখন যাদের রিস্ক ফ্যাক্টর আছে তাদেরকে আর্লি ডিটেক্ট করার জন্য। এখন ডায়াবেটিস প্রিভেনশন ইজ অলওয়েজ বেটার দেন কিওর। এখন ধরেন যে আগে যদি যত আর্লি ধরা পড়বে ডায়াবেটিস, যত আগের থেকে যদি কন্ট্রোলে রাখা যায়, the complications chances are going to be less. তো এখন যাদের এখন আগে গাইডলাইন ছিল at the age of 45 to start screening for diabetes, এখন গাইডলাইন চেঞ্জ হয়ে গেছে, এখন বলছে যে at the age of 35 start screening for diabetes. তারপর if you have একটা স্ক্রিনিং গাইডলাইন হলো যে আপনার BMI, বডি মাস ইন্ডেক্স, এখন যাদের BMI above 25, বাট আমাদের ফর Asian population our guideline is BMI above 23, and also the waist circumference for female above 35 or for male above 40. আর এটা ছাড়াও আছে হলো যে যাদের ধরেন আগে প্রেগনেন্সির সময় যেমন জেস্টেশনাল ডায়াবেটিস হয়েছে, তার দে হ্যাভ এ হাই রিস্ক অফ ডেভেলপিং ডায়াবেটিস। সো এইগুলো উই হ্যাভ টু কিপ দ্যাট ইন মাইন্ড। জি, তার মানে হচ্ছে যাদেরকে আপনারা মনে করেন যে ডায়াবেটিসের জন্য ঝুঁকিপূর্ণ অবস্থা আছে, মানে ভবিষ্যতে ডায়াবেটিস হয়ে যেতে পারে, তাদেরকে আপনারা স্ক্রিনিং টেস্ট করেন। এবং এটা এখন থেকে স্ক্রিনিং এর যে টেস্টগুলো সেগুলো বলা হচ্ছে যে 35 এর পরেই করা হচ্ছে, 35 এর পরে করা হচ্ছে, 35 এর পরেই করা হচ্ছে। মানে এই টেস্টের মধ্যে কি থাকে, মানে ফাস্টিং ব্লাড সুগার বা র্যান্ডম ব্লাড সুগার নাকি A1C? টেস্টটাকে আমরা A1C চেক করি, আর ফাস্টিং করলে ভালো, তাহলে ডবল কনফার্মেশন থাকে যে ফাস্টিং ব্লাড সুগার এলিভেটেড থাকলো, আর যদি A1C এলিভেটেড, দ্যাট মিন্স ইউ আর লাইক আই হ্যাভ ডায়াবেটিস। আচ্ছা আচ্ছা, মানে এটা কি মানে প্রতি বছরে করেন নাকি এমন যে 6 মাস অন্তর, মানে এটা কি রকম? প্রতি বছর করা ভালো, বাট যার ধরেন যদি নেগেটিভ আসে তাহলে এভরি 3 ইয়ার্স, যদি প্রি ডায়াবেটিস থাকে তাহলে এভরি ইয়ার করা উচিত। অনেক ধন্যবাদ। তো আপনি বলছিলেন যে যাদের রিস্ক ফ্যাক্টর আছে তাদের স্ক্রিনিং টেস্টটা বেশি দরকার, তাদেরকে সেই হাত আনা দরকার, কারণ বোঝা দরকার যে তাদের ভবিষ্যতে তারা ডায়াবেটিসের মধ্যে ঢুকে যান কিনা, ঝুঁকিতে আছেন। তো এক্ষেত্রে আমি পরবর্তী স্লাইডে যদি যাই, 7 নম্বর স্লাইডটা, যে রিস্ক ফ্যাক্টর গুলো যদি একটু বলেন। আচ্ছা, একজন দর্শক আছেন, আমরা পরের স্লাইডে একটু পরে যাবো, রিস্ক ফ্যাক্টরগুলি পরে শুনবো। দেখি আমাদের সাথে দর্শক কে আছেন। হ্যালো দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার প্রশ্নটা হচ্ছে যে সেক্সুয়াল রিলেশনশিপ ডায়াবেটিস সাথে কতটা সম্পর্কিত? So diabetes causes neuropathy and it can also lead to an microvascular complication আছে, তাই এটার কারণে ইরেকটাইল ডিসফাংশন হতে পারে। ওটা আমরা নিয়ে আসলে এটা নিয়ে কথা বলবো ইন দ্য ফিউচার, পরের স্লাইডগুলোতে। তো এইসব ডায়াবেটিস কারণে ইরেকটাইল ডিসফাংশন হওয়ার চান্স আছে, হতে পারে। দর্শক আমাদের সাথেই থাকুন, এই বিষয়ে আমরা অনুষ্ঠানের শেষ ভাগে আলোচনা করব এবং এর সম্পর্কে মানে এর সমাধান কি হতে পারে সেটা আমরা আলোচনা করব। অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমাদের সাথে আরো কোনো দর্শক আছেন? দর্শক, আসলে আমার মনে হয় যে আমরা রিস্ক ফ্যাক্টর সম্পর্কে শুনবো। ডাক্তার ইশতিয়াক আছেন আমাদের সাথে। তার আগে আমরা একটু বিরতিতে যেতে চাই। বিরতিতে পর আবার ফিরে আসবো অনুষ্ঠানে। আশা করি ততক্ষণ আমাদের সাথেই থাকবেন।
Want healthier relationships, healthier gatherings, healthier workouts? Stay up to date on your vaccines. When you're vaccinated against the flu and COVID-19, you're protecting yourself and others from serious illness. That makes everything you do healthier. So don't wait. Set a date. Get your flu and COVID shots and have healthier meals, healthier hugs, healthier parties, healthier travel. Learn more at nj.gov/health/vaccines. দর্শক, বিরতির পর আবার ফিরে এলাম অনুষ্ঠানে। আপনারা দেখছেন টিবিএন ওয়েলনেস। আমাদের আজকের অতিথি ডক্টর ইশতিয়াক হোসেন। আমরা কথা বলছি ডায়াবেটিস নিয়ে। তো ডক্টর ইশতিয়াক, বিরতিতে যাওয়ার আগে আমি যে বিষয়টা শুনতে চাচ্ছিলাম রিস্ক ফ্যাক্টর সম্পর্কে। কারণ স্ক্রিনিং টেস্টের কথা যখন আসছিল আপনি বলছেন যাদের রিস্ক ফ্যাক্টর আছে তাদেরকে আপনারা সবার আগে অগ্রাধিকার দেন সেই টেস্টের ব্যাপারে। তো রিস্ক ফ্যাক্টরগুলো যদি একটু বলেন। So one of the main risk factor হলো weight. Obesity is a big risk factor. তারপর নেক্সট হলো ফ্যাট ডিস্ট্রিবিউশন। ফ্যাট ডিস্ট্রিবিউশন মেইনলি হলো হিপ পেটের কাছে যে ফ্যাট ডিস্ট্রিবিউশন, ইনক্রিজ ইন অ্যাবডোমিনাল গার্ড, যেমন আপনার ওয়েট সার্কামফারেন্স ফর মেল মোর দেন 40, ফিমেল মোর দেন 35 ইজ অলসো রিস্ক ফ্যাক্টর। ইনঅ্যাক্টিভিটি, ফিজিক্যাল অ্যাক্টিভিটি, যাদের অ্যাক্টিভিটি কম তাদের ইজ এ রিস্ক ফ্যাক্টর অফ ডেভেলপিং ডায়াবেটিস। ফ্যামিলি হিস্ট্রি, দের ইজ এ জেনেটিক অ্যাসোসিয়েশন, যেমন আপনার বাবা মার যদি ডায়াবেটিস থাকে অথবা ভাই বোন কারো ডায়াবেটিস থাকে, দিস হ্যাভ ভেরি হাইলি লাইকলিহুড যে আপনার ডায়াবেটিস হতে পারে। যে তারপর রেস, এথনিসিটি ইজ অলসো ইম্পর্টেন্ট। ব্ল্যাক, এশিয়ান, লাটিনো পপুলেশন, দে আর more they have a higher risk of developing diabetes compared to white population, unfortunately. আর তারপর ব্লাড লিপিড লেভেলের মধ্যে যেমন যদি আপনার কোলেস্ট্রল মধ্যে ট্রাইগ্লিসারাইড যদি এলিভেটেড থাকে, এইচডিএল যদি কম থাকে, there is a risk for developing diabetes also. age is also a factor, যেমন আমরা স্ক্রিনিং 35 স্টার্ট করছি কিন্তু with age the risk of developing diabetes is higher, so that's why age is also a risk factor. Pre-diabetes যেটা নিয়ে বলছিলাম খুবই ইম্পর্টেন্ট। 97.6 million population has pre-diabetes now. তো এই পপুলেশন যদি স্ক্রিনিং করা যায়, এরা যদি লাইফস্টাইল চেঞ্জ করতে পারে টু প্রিভেন্ট ডায়াবেটিস আর অ্যাট লিস্ট টু ডিলে ডায়াবেটিস, দ্যাটস ভেরি বেনিফিশিয়াল। প্রেগনেন্সি রিলেটেড যেটা আমি বলছিলাম একটু আগে, যে জেস্টেশনাল ডায়াবেটিস, যাদের প্রেগনেন্সির সময় ডায়াবেটিস, জেস্টেশনাল ডায়াবেটিস হয়েছিল, অথবা বেবি 9 পাউন্ডসের বেশি বড় বার্থ হয়, they have a very high risk of developing diabetes in the future, so they should be screened also periodically. আর polycystic ovarian syndrome যাদের হয় তাদের also they have a risk of developing diabetes in the future too. তার মানে অনেকগুলো বিষয় আছে, এবং তার মধ্যে আপনি বলছিলেন যে ওজন বেশি থাকা, শরীরে মেদের আধিক্য, বিশেষ করে বিভিন্ন জায়গায় আপনি বলছিলেন যে অ্যাবডোমেনে যদি অনেক চর্বি জমে যায়, এবং মানে যারা কায়িক পরিশ্রম করেন না, হ্যাঁ, এবং আপনি বলছিলেন যে এশিয়ানদের মধ্যে বেশি, এবং রক্তে কোলেস্টেরলের যদি অনেক পরিমাণ অনেক বেশি থাকে, যারা ইতিমধ্যে প্রি ডায়াবেটিক মানে অবস্থায় আছেন, প্রি ডায়াবেটিস যাদের, তাদের ক্ষেত্রেও বিষয় আছে, এবং প্রেগন্যান্সিতে যাদের ইতিমধ্যে একটু ডায়াবেটিসের ভাব দেখা দিয়েছে, সুগার বেশি ছিল, তাদের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ, এবং আরো কিছু রোগের কথা আছে, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। তো এই ঝুঁকিগুলো থাকলে আপনারা স্ক্রিনিং টেস্ট করছেন, তাদেরকে সতর্ক করে দিচ্ছেন যে আপনার ডায়াবেটিস হতে পারে ভবিষ্যতে। কিন্তু আমার একটা প্রশ্ন, যাদের আপনি আগেও বলেছেন, আমি আবারও শুনতে চাই, দর্শকরা হয়তো যারা অনেকে মিস করে থাকবেন এই কথাগুলো, যে যাদের এই রিস্ক ফ্যাক্টর গুলো আছে, তারা যদি আপনাদের কাছে যান এবং আপনারা তারপরে নিশ্চয়ই তাদেরকে কিছু উপদেশ দেন, বা আমি জানি না আরো কিছু ব্যবস্থাপত্র দেন, তাদেরকে খাবার দাবারের বিধিনিষেধ দেন, তো সেগুলো যদি তারা মেনে চলেন, তাহলে কি ডায়াবেটিসটাকে বিলম্বিত করা সম্ভব, আগমনকে, অথবা এটাকে মোটামুটি প্রতিরোধ করা সম্ভব? কি স্ক্রিনিং এর মেইন লক্ষ্য হলো টু ডায়াগনোজ আর্লি so that we can prevent it. যাতে আমরা আর্লি যদি ডায়াগনোজ করতে পারি, ধরেন কাউকে ডায়াবেটিস হওয়ার আগে প্রি ডায়াবেটিস লেভেলে যদি আমরা ডায়াগনোজ করতে পারি, তাদেরকে আমরা অ্যাডভাইস দিতে পারি এখন দিস ইজ দ্য টাইম, এখন থেকে লাইফস্টাইল চেঞ্জ করেন, আপনি আপনার ডায়েটকে খেয়াল রাখেন, যে লেস কার্বোহাইড্রেট, এক্সারসাইজ ভেরি ইম্পর্টেন্ট, তারপর রিডিউস দ্য রিস্ক অফ আদার রিস্ক ফ্যাক্টর, যেমন স্মোকিং বন্ধ করে দেন, তারপর অ্যাক্টিভিটিস বাড়ান, তাহলেই
ডায়াবেটিসটাকে বিলম্বিত করা যাচ্ছে। তখন যত সো বেসিকলি ইউ আর বাইং ইয়ার্স আনটিল ইউ গেট ডায়াবেটিস, অ্যান্ড যত সময়টা আপনি পাচ্ছেন যে ডায়াবেটিস দেওয়ার পর আগে, তার মানে আপনার কমপ্লিকেশন কম হবে। আর কমপ্লিকেশন ডায়াবেটিস কিন্তু যার ডায়াবেটিস হয় সেটা অন্যান্য রোগের মতো না যে ডায়াবেটিস কিউরড হয়ে যাচ্ছে। ডায়াবেটিস ইজ মোর অ্যাবাউট কন্ট্রোলিং, সো কন্ট্রোল ইজ দ্য মেইন গোল হিয়ার। এখন এটা লাইফস্টাইল চেঞ্জ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, আমরা একটু পরে বলবো। মেডিকেশন ইজ দেয়ার, মেডিকেশন আছে যাদের লাইফস্টাইল চেঞ্জ সত্ত্বেও কন্ট্রোলে নাই, কিন্তু লাইফস্টাইল চেঞ্জ, ডায়েট, এক্সারসাইজ, those are the two most important things for managing diabetes. জি জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। তার মানে হচ্ছে যে আপনি যেটা বললেন যে আসলে এই অবস্থায় যদি আপনাদের উপদেশ মতো চলেন, লাইফস্টাইল চেঞ্জটাই বড় কথা, তারপরে যদি না হয় তখন হয়তো ওষুধপত্রে যাওয়া যেতে পারে। তো এক্ষেত্রে আমি একটু খাবার দাবার সম্পর্কে শুনতে চাই, তারপরে আমরা চিকিৎসাতে আসবো। মানে কি কি খাবার খাওয়া যাবে? আমি যদি এরপরের নাম্বার 9 স্লাইডটাতে যাই, একটা স্লাইড স্কিপ করে 9 নম্বর স্লাইডটাতে যদি যাই, হ্যাঁ, কি কি খাবার আপনারা এনকারেজ করেন যে এই খাবারগুলো খাবেন? তো মেইনলি যেটা অ্যাভয়েড করতে হবে কার্বোহাইড্রেট, ফুড রিচ ইন সুগার, আপনার হাই ফাইবার অ্যান্ড লো কার্ব ডায়েট, লো ফ্যাট ডায়েট, এইটা যদি ব্রড স্পেকট্রাম এটা যদি আমরা মেনটেন করতে পারি, দ্যাটস দ্য মেইন গোল ফর ডায়াবেটিস ডায়েট কন্ট্রোল। তো এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা অনেক খাবার কিনি যেগুলোতে অনেক প্রিজারভেটিভ আছে, যেমন অনেক জুসের অনেক অ্যাডেড সুগার থাকে, ক্যান ফুডে কিন্তু অনেক অ্যাডেড সুগার থাকে, অ্যান্ড এইসব কারণে আপনার ব্লাড গ্লুকোজ হাই হয়ে যায়। এইসব খাবার অ্যাভয়েড করতে হবে। সফট ড্রিঙ্কস যেমন কোক, পেপসি, এইসবে অনেক অ্যাডেড সুগার থাকে, এইগুলো অ্যাভয়েড করা উচিত। যেসব খাওয়া ফ্রুটস আর মেইনলি হেলদি, তো ইভেন দো অনেক খাবার কিছু খাওয়া ফ্রুট যেমন পাইনঅ্যাপল, তারপর ওয়াটারমেলন, এগুলো তো অনেক সুগার, কিন্তু তারপর পরিমাণ মতো খাওয়া ইজ ওকে। অ্যাপেলস ইজ ওকে, avocado, those are good fruits and you can have. তারপর গ্রেপ ফ্রুট খেতে পারেন। তারপর vegetables are always high fiber vegetables are always good. So এগুলা you have to keep that in mind. তার মানে হচ্ছে যে মানে শাকসবজি খাবারটাই আপনারা বেশি এনকারেজ করেন, সাথে নিশ্চয়ই ফিশ খাওয়া যাবে, হ্যাঁ, ফিশ খাওয়া যাবে, চিকেন খাওয়া যাবে প্রোটিনের মধ্যে। লো কোলেস্টেরল, লাইক বিফটা কম খাওয়া ভালো। আচ্ছা, তো যেগুলো আমি পরবর্তী স্লাইডটাতে যেতে চাই, 10 নম্বর স্লাইড। আপনি বলেছেন যদি অনেকটাই যে কি কি খাবার এড়িয়ে চলতে হবে, তারপর দর্শকদের উদ্দেশ্যে দেখাচ্ছি যে এই খাবারগুলোর কথা বলা হয়েছে যেগুলো অ্যাভয়েড করা ভালো। হ্যাঁ, তো আমরা চলে যাই পরবর্তী স্লাইডে, 11 নম্বর স্লাইডে। চিকিৎসাটা আপনি বলছিলেন যে ম্যানেজমেন্টটাতে ডায়াবেটিসটা এমন কোনো রোগ না যেটা চিকিৎসায় সেরে যাবে, এটা নিয়ন্ত্রণে রাখতে হবে। কাজে এর চিকিৎসাটা সার্বক্ষণিক, মানে প্রতিদিনই এর চিকিৎসা, এবং প্রতিদিনই আপনার লাইফস্টাইল চেঞ্জ থেকে শুরু করে খাবার দাবার সবকিছু কি আপনাকে মেনে চলতে হবে। তো যদি একটু বলেন চিকিৎসা সম্পর্কে। টাইপ 2 ডায়াবেটিসের চিকিৎসা বলতে it has to be a comprehensive treatment plan for a patient. So comprehensive treatment plan বলতে যা বোঝায় যে শুধু ডায়াবেটিস ম্যানেজ করলে হবে না, ডায়াবেটিস সাথে আনুষঙ্গিক অন্যান্য যদি কোনো রোগ থাকে ওগুলোও ম্যানেজ করতে হবে। যদি কারো ডায়াবেটিস থাকে তার ব্লাড প্রেশারও কন্ট্রোলে রাখতে হবে, যদি সে স্মোকার হয় তাকে স্মোকিং বন্ধ করতে হবে। আর সবচেয়ে মেইন জিনিস ডায়াবেটিস যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট হলো ডায়েট অ্যান্ড এক্সারসাইজ। যদি ডায়েট, এক্সারসাইজ আর সাথে ওয়েট লস করতে পারেন, আপনার ডায়াবেটিস ডেফিনেটলি কন্ট্রোল হবে। এর সাথে যদি আরও হেল্প লাগে, যদি A1C যদি অনেক হাই হয়, তখন আমরা মেডিকেশন স্টার্ট করি। তাহলে মেডিকেশন বেসিকলি অনেক ধরনের মেডিকেশন আছে। এখন কিছুটা জানি আমরা কিছু মেডিকেশন যেমন মেটফর্মিন,
তারপর অ্যাক্টো, যেগুলো মেনলি হলো আপনার ইনসুলিন সেন্সিটিভিটি ইনক্রিজ করে। আবার নতুন মেডিকেশন আছে, যেমন অত নতুন না, যেমন GLP-1 অ্যাগনিস্ট, খুবই অ্যামেজিং ড্রাগ। এটা ইনজেকশন, যেমন আমার নাম শুনছে হয়তো ওজেম্পিক নামে, সেমাগ্লুটাইড, তারপর ভিক্টোজা। এগুলাতে শুধু ইনসুলিন সেন্সিটিভ করছে না, এর সাথে অ্যাপেটাইট সাপ্রেস করছে, পেটে আপনার স্টমাকের আপনার গ্যাস্ট্রিক মোটিলিটি কমাচ্ছে, লিভারে কাজ করছে, প্যানক্রিয়াসে কাজ করছে। তো এটাতে তখন যাদের ধরেন ওবেসিটি আছে তাদের খুব আর যদি ইন্স্যুরেন্স যদি কভার করে, এই ড্রাগগুলো খুবই বেনিফিশিয়াল। তো যখন ওবেসিটি ইজ কাইন্ড অফ interlinked like with diabetes, যদি আপনি ওয়েটটা কন্ট্রোল করতে পারেন, রিস্ক অফ ডেভেলপিং ডায়াবেটিস ইজ লেস। তো এই একসাথে দুইটাই হবে। তো যদি ওয়েটটা কন্ট্রোল করতে পারেন, ওয়েটটা কমাতে পারেন, তাহলে অ্যাটলিস্ট ওয়েট কমানো মানে হলো যদি আপনি 10% লুজ করতে পারেন ওয়েট, আপনার ডায়াবেটিসের অনেক কন্ট্রোলে চলে আসবে। এটার সাথে আপনার এক্সারসাইজ করা খুবই জরুরি। যেটা বলা হয় যে অ্যারোবিক এক্সারসাইজ, যেমন রানিং অথবা বাইকিং 30 minutes a day, সবসময় হয়তো সম্ভব হয় না, আমরা সবাই অনেক ব্যস্ত থাকি, কিন্তু অ্যাটলিস্ট দিনে ধরেন সপ্তাহে ধরেন 5 বার 150 minutes ইন দ্য হোল উইক যদি এটা করতে পারেন। এটার সাথে অ্যারোবিক্স, এটার সাথে যদি আপনি ওয়েট লিফটিংও করেন, তাহলে আরও বেনিফিট আরও বেশি পাবে। আর তারপর আছে যে গ্লুকোজ মনিটর করতে পারেন, ক্যালোরি কাউন্ট করতে পারেন, যে কতটুকু ক্যালোরি খাচ্ছেন সাথে সাথে, তাহলে এটাও ওয়েট লস আপনার হেল্প করবে, ডায়াবেটিস কন্ট্রোলে হেল্প করবে। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ ডাক্তার ইশতিয়াক। ডাক্তার ইশতিয়াক, আমাদের সাথে একজন দর্শক যিনি ছিলেন একটা প্রশ্ন করেছিলেন, যে এর সাথে মানে সেক্সুয়াল কোনো সমস্যা হয় কিনা, তো সেটা আমি শুনবো। তার সাথে আমি একসাথে শুনতে চাই যে ডায়াবেটিসের জন্য কি কি জটিলতা হতে পারে যদি চিকিৎসাটা ঠিকভাবে নেওয়া না হয়। তো ডায়াবেটিস অনেক কমপ্লিকেশন আছে। সো মেইন কমপ্লিকেশনস আর এটা ম্যাক্রোভ্যাসকুলার প্লাস মাইক্রোভ্যাসকুলার কমপ্লিকেশন আছে। সো দ্য মেইন যেটা হয় যে এটা আপনার হাই সুগারের কারণে আপনার নার্ভ ড্যামেজ যেটা হয়। তো আমাদের পায়ে অনেক ছোট ছোট ক্যাপিলারিজ আছে যেগুলো নার্ভে ব্লাড সাপ্লাই করছে। তো যখন ব্লাড সুগার যখন হাই হয় তখন এই ব্লাড ভেসেলসগুলো ড্যামেজ হয়ে যায়। তো বেসিকলি এই নার্ভস আর গেটিং ড্যামেজ টু, এই কারণে ডায়াবেটিক নিউরোপ্যাথি হচ্ছে। এর সাথে যেটা হয় যে ডায়াবেটিস অলসো কজিং মেজর আপনার ইনফ্লেমেশন হয়। ইনফ্লেমেশনের কারণে আপনার অ্যাথেরোস্ক্লেরোসিস ইনক্রিজ করছে। মেজর আপনার ডায়াবেটিস ইজ কনসিডার্ড অ্যাকচুয়ালি মেজর কার্ডিওভ্যাসকুলার রিস্ক ফ্যাক্টর। আর এটার সাথে হলো আপনার যেমন কিডনিজ ড্যামেজ করছে। ডায়াবেটিস আপনি বলতে পারেন যে ইজ দ্য নাম্বার 1 কজ অফ blindness in the whole world, number 1 cause of end-stage renal disease in the whole world, number 1 cause of traumatic non-traumatic amputations. So diabetes complications কিন্তু অনেক, যদি কন্ট্রোল না করা যায় তাহলে it can lead to serious damage and even death. তারপরে এটার সাথে সাথে যে আছে যেমন ধরেন healing would be less. It can also cause আপনার হিয়ারিং ইম্পেয়ারমেন্ট। যাদের নার্ভ ড্যামেজ হচ্ছে, ধরেন যেহেতু পায়ের নার্ভ ড্যামেজ হয়ে গেছে, হয়তো পায়ে একটা আঘাত পেয়েছিল, কিন্তু এখন যেহেতু নার্ভ ড্যামেজ হয়েছে তার বুঝতে পারছে না, এই কারণে হয়তো ক্ষতটা বড় হতে হতে তারপর এটা বড় গ্যাংগ্রিন হয়ে গেছে। এই কারণে অনেক সময় অনেক অ্যাম্পুটেশন করতে হয়। তো এই জন্য ডায়াবেটিস ইটস এ সাইলেন্ট কিলার, সো উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। জি জি, তো যেটা দর্শক জানতে চাচ্ছেন যে ইরেকটাইল ডিসফাংশন হয় কিনা, ওই সেম কনসেপ্টের কারণে যে নার্ভ ড্যামেজের কারণে এর কারণে এটা ইরেকটাইল ডিসফাংশন হতে পারে। না, সেক্ষেত্রে যদি কারো হয় ডায়াবেটিস অবস্থা, সেটার কি কোনো সমাধান আছে? সমাধান হলো যে এটা ডায়াবেটিস কন্ট্রোল করা গেলে এটা সিমটমস ক্যান বি ইমপ্রুভ করবে। তার মানে আপনি সেই আবার আগের কথায় ফিরে যেতে হয়, যেটা বলছিলেন যে এক্সারসাইজ, মানে কায়িক পরিশ্রম করা, নিয়মিত ব্যায়াম করা,
এবং আপনার লাইফস্টাইল চেঞ্জ, খাদ্যাভ্যাস পরিবর্তন, জি সেগুলো করলেই ডায়াবেটিস সহজে নিয়ন্ত্রণ হবে, নিয়ন্ত্রণে করা যাবে। এবং কারো যদি এই ধরনের সমস্যা হয় সেটা আবার উনি ফিরে পাবেন। এবং আপনি খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো বললেন যে ব্লাইন্ডনেসের অন্যতম কারণ আমরা জানি যে ডায়াবেটিক রেটিনোপ্যাথি, তারপরে ডায়াবেটিক নিউরোপ্যাথির কথা বললেন যে নার্ভটাকে সেটা ড্যামেজ করে, অনুভূতি কমিয়ে দেয়। তো এই সবকিছু মিলিয়ে তো আসলে ডায়াবেটিস আপনি বলছিলেন বারবার যেটা একটা সাইলেন্ট কিলার, এটাকে নিয়ন্ত্রণ করতেই হবে, না হলে শরীরের হার্ট অ্যাটাক থেকে শুরু করে অনেকগুলো রোগের রিস্ক ফ্যাক্টর ডায়াবেটিস নিজে, মানে ডায়াবেটিস নিজে তো একটা সমস্যা, সে অন্য রোগের অন্যান্য অনেক রোগ তৈরি করে, অন্য রোগের কারণ হয়ে দাঁড়ায় এই ডায়াবেটিস, যার পেছনে কারণ। তো অনেক ধন্যবাদ। আরেকটা কথা একটু শুনতে চাই, আমরা প্রায়শই একটা টার্ম শুনি, আমি পরবর্তী স্লাইডে যদি যাই 12 নম্বর স্লাইডটা, হাইপোগ্লাইসেমিয়া। তো হাইপোগ্লাইসেমিয়াটাকে আপনারা খুবই গুরুত্ব দেন এবং বিশেষ করে ডায়াবেটিসের রোগী যাদের আছে তাদেরকে আপনারা বুঝিয়ে দেন যে হাইপোগ্লাইসেমিয়া হলে কি করতে হবে এবং তখন তাদের কি কি ধরনের উপসর্গ হয়, এবং এটা যদি তাৎক্ষণিকভাবে ম্যানেজ করা না হয় তাহলে অনেক ঝামেলা হতে পারে, অনেক জটিলতা হতে পারে। এই সম্পর্কে একটু শুনতে চাই। হাইপোগ্লাইসেমিয়া যখন আপনার ব্লাড সুগার লো হয়ে যায় তাকে আপনার তখন আমরা হাইপোগ্লাইসেমিয়া বলি। এটা খুবই ডেঞ্জারাস, সো আমাদের খুবই কেয়ারফুল হওয়া উচিত, স্পেশালি যারা ইনসুলিন নিচ্ছেন অথবা গ্লিপিজাইড এইসব ধরনের মেডিকেশন ক্যান অলসো কজ ব্লাড সুগার টু গেট লো। সো এই সিমটম যেটা হতে পারে, যেমন ধরেন সোয়েটিং হতে পারে, ঘাম, তারপর ডিজিনেস ফিল করতে পারেন, অথবা হাত পা কাঁপছে, শেকিনেস, উইকনেস, মাথা ব্যথা, ব্লারি ভিশন, অথবা মনে হচ্ছে হার্ট প্যালপিটেশনস হচ্ছে, slurred speech, confusion. Some people can also have seizures too. So এটা খুবই ডেঞ্জারাস, সো প্লিজ বি কেয়ারফুল। আর যদি এরকম ব্লাড সুগার যখন লো হয়ে গেলে তখন সাথে সাথে কিছু সাম জুস অথবা গ্লুকোজ কিছু ট্যাবলেট খেয়ে নেওয়া উচিত যাতে সুগারটা ইমপ্রুভ করে। আচ্ছা আচ্ছা, তো ঠিক অপোজিট একটা বিষয় আছে যে হাইপারগ্লাইসেমিয়া। তো হাইপারগ্লাইসেমিয়া যখন সুগার লেভেল অনেক বেড়ে যায়, ডায়াবেটিস যদি আনকন্ট্রোল হয়ে যায়, তখন কি ধরনের উপসর্গ হয়? তখনও অনেক সময় কাছাকাছি সিমিলার সিমটমস হতে পারে। সো তখনও এইসব ভেরি সিমিলার সিমটমস হতে পারে। তখন যারা ইনসুলিন নেন তাদের ইনসুলিন নেওয়া উচিত, যারা অথবা যদি ডাক্তার আপনার ডাক্তারের সাথে কন্ট্যাক্ট করা উচিত সাথে সাথে, আর ডায়েট অফকোর্স মেনটেন করা উচিত। জি, অনেক ধন্যবাদ। আমরা একদমই শেষ ভাগে অনুষ্ঠানে আমি এডিটরকে বলবো যে উনি যদি 8 নাম্বার স্লাইডটা দেখান। 8 নাম্বার স্লাইডটা আমি দেখাতে বলছি এই কারণে এখানে ডায়াবেটিস টেস্টের কথা বলা হয়েছে। তো ডক্টর ইশতিয়াক, শেষ ভাগে শুনতে চাই, আপনারা সবসময় রোগীদেরকে এনকারেজ করেন তারা যেন বাসায় গ্লুকোমিটার রাখে, গ্লুকোমিটার দিয়ে নিজে নিজে সুগারটা টেস্ট করে। এই বিষয়টা কেন গুরুত্বপূর্ণ? এই বিষয়ে গুরুত্বপূর্ণ কারণ এইসব চেক করার জন্য যে আপনি কি হাইপোগ্লাইসেমিক নাকি হাইপারগ্লাইসেমিক। তা যদি হাইপোগ্লাইসেমিয়া হয়ে থাকে তখন যেহেতু ইট ক্যান বি সিরিয়াস ফেটাল, সো ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। ব্লাড সুগার লো হয়ে গেলে সাথে সাথে প্রিভেন্ট করা যায়। আর প্লাস ব্লাড সুগার মনিটরিং ইম্পর্টেন্ট, যে আপনার দেখার জন্য কি আপনার ব্লাড গ্লুকোজ কি কীরকম কন্ট্রোল হচ্ছে। আমি যেমন পেশেন্টকে বলি যে মাঝে মাঝে যে ফাস্টিংটা চেক করেন, আপনার মিল, তখন বোঝা যায় যে কীভাবে কীরকম কন্ট্রোলে আসছেন কিনা। এখন তারপর একটা জিনিস হয় যে ধরেন সিমটোম্যাটিক হলে তখন সাথে চেক করে বোঝা যায় যে এই কী কারণে সিমটমগুলো হচ্ছে, তখন সাথে সাথে যাতে আপনার ডাক্তারকে কন্ট্যাক্ট করে সাথে সাথে আপনি আর যে হাইপোগ্লাইসেমিক হয় তাহলে সেন ট্রিটেড না। জি, অনেক ধন্যবাদ ডক্টর ইশতিয়াক। ডক্টর ইশতিয়াক, আমরা একদমই শেষ করব। আমি একটা প্রশ্ন আপনার কাছ থেকে জানতে চাই এবং আমি চাইবো যে আপনিও দর্শকদেরকে এই বিষয়ে যদি কোনো উপদেশ থাকে বলেন, যেটা আমরা অনেক সময় কিন্তু বিশেষ করে A1C বা ফাস্টিং ব্লাড সুগার বা র্যান্ডম ব্লাড সুগার যে পরীক্ষাটা করা হয় আমরা কিন্তু সেই নাম্বারটা বলতে পারি না অনেক সময়। তো এটা কি গুরুত্বপূর্ণ না? আমরা প্রতিদিন এই পরীক্ষাগুলো করছি, আমার নাম্বারটা কত, এটা স্বাভাবিক মাত্রার চেয়ে কতটুকু বেশি বা কম আছে, এটা একজন ডায়াবেটিসের রোগী হিসাবে আমাদের অন্তত এটুকু শিক্ষিত হওয়া উচিত। আপনি কি বলেন? আর দর্শকদের উদ্দেশ্যে কিছু বলে অনুষ্ঠান আমরা শেষ করব। না, অবশ্যই জানা তো ভালো। A1Cটা জানলে তারা জানা যে আপনি কী ধরনের কোন আপনার ডায়াবেটিস কতটুকু কন্ট্রোলে আছে। এটা ইউজুয়ালি মেজার করছে আপনার অ্যাভারেজ আপনার ব্লাড গ্লুকোজ ওভার দ্য লাস্ট 2-3 মান্থস। আর
এই টেস্টে একটা গুরুত্বপূর্ণ যে আপনি আমরা সমস্যা করি যে ডাক্তার অফিসে টেস্টের আগে আমরা এক সপ্তাহ কিছু খাই না, ওর সামনে টেস্ট আছে কিন্তু কোনো টেস্ট এখন খাবো না, টেস্ট যাতে ভালো আসে। কিন্তু A1C হলো মেজার করে লাস্ট 2-3 মাসের। তো আপনি লাস্ট এক সপ্তাহ যদিও ডায়েট করতে পারেন, কিন্তু লাস্ট 2-3 মাসে কিরকম ছিল ব্লাড সুগার লেভেল ঠিক ধরা পড়ে যাবে, সেটা কিন্তু ধরা পড়ে যাবে। হ্যাঁ, তো এটা একদিকে খুবই ভালো টেস্ট দেখা যায়। সেটাই। অনেক ধন্যবাদ ডক্টর ইশতিয়াক। আমরা শেষ করব অনুষ্ঠান। আপনাকে অনেক ধন্যবাদ। আশা করি ভবিষ্যতে আমরা আপনাকে এভাবেই পাবো। আপনাকে ধন্যবাদ, থ্যাংক ইউ। দর্শক, এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমরা যেটা শেষভাবে বলছিলাম, যাদের ডায়াবেটিস আছে বা যারা প্রি ডায়াবেটিক তাদের অবশ্যই আপনাদের জানা উচিত, আপনারা যখন পরীক্ষা নিরীক্ষাগুলো করেন, বিশেষ করে A1C-টা কত আছে এবং সেটা স্বাভাবিক আছে কিনা বা আপনি প্রি ডায়াবেটিক কিনা, এই বিষয়গুলো জানা খুবই জরুরি। এবং আপনার ফাস্টিং ব্লাড সুগারটা যদি করা হয়ে থাকে সেই সংখ্যাটা কত, এগুলো জানা দরকার। এগুলো যদি আমরা জানি তাহলে কিন্তু আমরা সহজেই নিজেরাই বুঝতে পারবো যে আমার অবস্থাটা কতটুকু ভালো বা কতটুকু খারাপ, এবং এটা জানা খুবই জরুরি কারণ আমি সেই অনুযায়ী ব্যবস্থাটা নিতে পারবো। এবং A1C পরীক্ষাটা বেশি গুরুত্বপূর্ণ কারণ এটা বিগত 3 মাসের গড়, মানে আমার ডায়াবেটিসটা গত 3 মাসে কেমন ছিল সেটা কিন্তু এই পরীক্ষায় বোঝা যায়। কাজে এটা তাৎক্ষণিক কোনো বিষয় না যে আজকে আমার বেশি হয়েছে বা কম হয়েছে, তা নয়। কাজে এই বিষয়টা অন্তত এটুকু শিক্ষা কিন্তু আমাদের দরকার, না হলে কিন্তু রোগ নিয়ন্ত্রণ কিন্তু একটু সমস্যা হয়েই যায় আসলে। আশা করি বুঝতে পেরেছেন, আমাদের এই অনুষ্ঠান থেকে আপনারা উপকৃত হয়েছেন। দর্শক, আগামীতে আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।